পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোরেল প্রকল্পের সমঝোতা। আন্তর্জাতিক চুক্তি দেখিয়ে ৩০,০০০ কোটি টাকা লোপাটের চেষ্টা। আমি অভিযোগটাও স্বীকার করবো, মানে যেহেতু যেভাবে লিখছে আসলে সেটাই আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয়নি। প্রতারিত হয়ে বিডাকে দুষছেন মেয়র। নিয়োগ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডার কাছে চলে গেছে। এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। কুমিল্লার বেড়িবাঁধে ২ শতাধিক সোলার লাইট চুরি। অন্ধকার সড়কের ভোগান্তিতে শহরবাসী কোটি টাকার প্রকল্প পাহারা দিতে বসেছে সিসি ক্যামেরা। বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বেশিরভাগ মার্চেন্ট পয়েন্ট। ব্যবসায়ীদের জন্য লভ্যাংশের হার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক, বেড়েছে লেনদেন। এখন সব একটা কিউআর কোডেই আপনার সবগুলো অপশন পাচ্ছি আমি, সবগুলো কার্ড বা একসাথে ইউজও করা লাগতেছে না। যে অ্যাকাউন্ট ইউজই করছি সেখান থেকে আমি আসলে খুব সহজে পেমেন্টটা করতে পারছি। সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং অন্যান্য রেগুলেটরি বডি যারা আছে তাদেরকেও একযোগে কাজ করতে হবে এবং আমরা তাদের কাছ থেকে সাড়া পাচ্ছি। ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত কমপক্ষে ২৭, আহত শতাধিক। একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা কিয়েভের। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। রাউন্ড অফ 32 ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। টানা ৩ বিশ্বকাপে ব্যর্থ হবার পর নকআউট পর্বে জয় পেল স্প্যানিশরা। ম্যাচের শুরু থেকে দাপুটে ফুটবল খেলে স্পেন। বল পজিশন, আক্রমণের সংখ্যা সবকিছুতেই ছিল আধিপত্য। প্রথম গোল পেতেও খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ৩৬ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে প্রথম লিড নেয় স্পেন। দ্বিতীয় গোল আসে ৬৬ মিনিটে। মাঝ মাঠ থেকে সৃষ্ট আক্রমণে এবার স্কোরশিটে নাম তোলান টটেনহ্যামে খেলা লেফট ব্যাক পেড্রো পেরো। ম্যাচের শেষ দিকে ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন ওয়ারজাবাল, যার ফলে ১৬ বছর পর নকআউট পর্বে জয় পেল লা রোহরা। ২০১৪তে গ্রুপ পর্ব, এরপর ২০১৮ ও ২২ বিশ্বকাপে নকআউট পর্বে হেরে বিদায় নিয়েছিল স্প্যানিশরা। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে কাল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস্তেদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়েই চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানির। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে দুদলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজদাবিন তারেকের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। বিশ্বকাপ শুরুর ৩ সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্কালোনি। উরুগুয়ে ও স্পেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি। কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি। কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল, যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে। এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে, আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে ৩ ম্যাচে ২টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভজিনিয়া।
জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি, আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের, তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজরা বিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। শেষ মুহূর্তে নাটকীয়তায় ক্রোয়েশিয়াকে 2-1 গোলে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করল পর্তুগাল। রাউন্ড অফ 32 থেকেই বিদায় নিল লুকা মদ্রিচের ক্রোয়েটরা। বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম গোলের দেখা পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ 16তে পর্তুগালের প্রতিপক্ষ এখন স্পেন। মঞ্চটা প্রস্তুতি ছিল, ম্যাচ শেষে হাসবেন একজন আর অন্যজনকে নিতে হবে বিদায়ের বিষাদমাখা স্বাদ। ক্রিস্টিয়ানো রোনালদো নাকি লুকা মদ্রিচ, বিশ্বকাপের বিশ্বমঞ্চে কার স্বপ্নভঙ্গ হবে আগে? এই জমাট লড়াইয়ের অপেক্ষায় প্রহরগুণ ছিল গোটা ফুটবল বিশ্ব। অবশেষে এক রুদ্ধশ্বাস ও নাটকে ঠাসা ম্যাচ শেষে ভাঙা হৃদয় নিয়েই বিশ্বকাপকে বিদায় জানাতে হলো ক্রোয়াটদের। ম্যাচের শুরু থেকে আক্রমণ আর প্রতি আক্রমণে কেঁপে উঠছিল দুই দলের রক্ষণভাগ। বেশ কিছু সুযোগ তৈরি হলেও ডেডলক ভাঙতে পারেনি কেউই। গোলশূন্য প্রথমার্ধ যেন কেবলই ছিল দ্বিতীয়ার্ধের আসল নাটকের পূর্বাভাস। দ্বিতীয়ার্ধে 53 মিনিটে স্তব্ধ হয়ে যায় পর্তুগিজ গ্যালারি। ইওসিপ স্তানিশিচের মাপা পাস থেকে বল পেয়ে এক বাঁ পায়ের শটে পর্তুগালের জাল কাপান ক্রোয়াট উইঙ্গার ইভান পেরিসিচ। তাতে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়ে CR7-এর দল। পিছিয়ে পড়েও মরিয়া হয়ে ওঠে পর্তুগিজরা। 60 মিনিটে লুকা মদ্রিচদের হৃদকম্পন বাড়িয়ে ক্রোয়াটদের জালে বল পাঠিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, কিন্তু লাইন্সম্যানের অফসাইডের পতাকা সে আনন্দ কেড়ে নেয় দ্রুতই। তবে ম্যাচের 68 মিনিটে ডিবক্সের ভেতরে ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে পর্তুগালকে 1-1 সমতায় ফেরান CR7। বিশ্বকাপের নকআউটে নিজের প্রথম গোলটারও দেখা পেলেন এই পর্তুগিজ তারকা। 1-1 সমতার পর ম্যাচের রোমাঞ্চ রূপ নেয় চরম উত্তেজনায়। নির্ধারিত 90 মিনিটের খেলা শেষে রেফারি যোগ করেন অতিরিক্ত 10 মিনিট। 94 মিনিটে মাঝমাঠ থেকে আসা এক দারুণ পাস নিয়ন্ত্রণে নিয়ে কোয়াট ডিফেন্সকে বোকা বানিয়ে বল জালে জড়ান গঞ্জালো রামোস। 2-1 ব্যবধানে এগিয়ে শেষ 16 অপেক্ষায় তখন পর্তুগাল। তবে একদম অন্তিম মুহূর্তে পর্তুগালের জালে বল পাঠিয়ে দেয় ক্রোয়াটরা। যদিও মিনিটের ব্যবধানে ভিআরে রেফারি জানিয়ে দেন অফসাইড। মুহূর্তের মধ্যে ক্রোয়াটদের সেই আনন্দ রূপ নেয় বিষাদের গল্পে। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের 2-1 ব্যবধানের জয় আর রাউন্ড অফ 16-এর টিকিটটাও। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। কোপা আমেরিকার মধুর স্মৃতিমাখা মিয়ামির হার্ড রক স্টেডিয়াম। 2026 বিশ্বকাপে এবার মুখোমুখি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইতিহাস করা জায়ান্ট কিলার কেপ ভার্দে। একদিকে চোট কাটিয়ে ফিরেছেন রোমেরো, অন্যদিকে লিঙ্ক ডয়েনের প্রতিভায় করা ব্লু শার্কদের প্রাচীর 40 বছরের ভচিনহা। মেসি লাউতারোদের আক্রমণ নাকি বুবিস্তার কাউন্টার অ্যাটাক স্ট্র্যাটেজি? কে হাসবে শেষ হাসি? উত্তর মিলবে শনিবার ভোর 4টায়। 2026 ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কানসাসে রুদ্ধদ্বার অনুশীলন শেষে আলবিসেলেস্তেরা এখন মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে, যেখানে রয়েছে তাদের 2024 কোপা আমেরিকা জয়ের মধুর স্মৃতি। তবে ম্যাচের আগে একাদশ নিয়ে মধুর সমস্যায় কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষকে বিভ্রান্ত করতে অনুশীলনে 13 জনকে বিপস পড়ালেও নিশ্চিত হয়ে গেছে চোট কাটিয়ে দলে ফিরছেন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। লেফট ব্যাকে মেদিনা নাকি তাগলিয়াফিকো, আর আক্রমণে মেসির সঙ্গী লাউতারো মার্তিনেজ নাকি আলভারেস, তা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। জর্ডানের বিপক্ষে গোল পাওয়ায় লাউতারো অবশ্য কিছুটা এগিয়ে।
অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ কিন্তু কোনো সহজ দল নয়। ইতিহাস গড়া জায়ান্ট কিলার কেপ ভার্দে ফিফা র্যাঙ্কিংয়ের 64 নম্বরে থাকা দলটি স্পেন উরুগুয়েকে রুখে দিয়ে এখনও অপরাজিত। মজার ব্যাপার হলো তাদের 26 জনের 14 জনই প্রবাসী। সবাইকেই পেশাদার নেটওয়ার্কিং সাইট লিঙ্কডইনের মাধ্যমে খুঁজে বের করা হয়েছে। আর তাদের পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন 40 বছর বয়সী গোলরক্ষক ভজিনিও। স্পেনের বিপক্ষে 7টি সেভ করে যিনি এখন 17.4 মিলিয়ন ফলোয়ারের সোশ্যাল মিডিয়া সেন্সেশন। কেপ ভার্দে কোচ বুবিস্তার সুশৃঙ্খল রক্ষণ ও কাউন্টার অ্যাটাক কৌশলের ব্লু শার্কদের রুখতে ডিপল এনজোদের মধ্যমাঠই আর্জেন্টিনার ভরসা। শনিবার বাংলাদেশ সময় রাত 4টায় মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে শুরু হবে এই মহালড়াই। এই ম্যাচে জয়ী দল শেষ 16তে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অথবা মিশরের। মেগা ম্যাচটিতে কে হাসবে শেষ হাসি? মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। লিওনেল মেসির ছোঁয়ায় বদলে যাওয়া এক স্টেডিয়াম, ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম। কয়েক বছর আগেও ফুটবল বিশ্বের কাছে যা ছিল অজানা, মেসি জাদুতেই সেখানে কত গল্প, কত ইতিহাস। যদিও মায়ামির এই চেজ স্টেডিয়াম ছেড়ে নতুন গন্তব্যে পা রেখেছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেসির ক্লাব ইন্টার মায়ামির চেজ স্টেডিয়াম ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মুজতাবিন তারেক। একজন মহাতারকার আগমনে পাল্টে গেছে একটি জনপদের ফুটবলের সংস্কৃতি। বলছিলাম লিওনেল মেসি, ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকা, তার আগমনে এই ফ্লোরিডা, মায়ামি কিংবা যুক্তরাষ্ট্রের ফুটবল এসেছে ব্যাপক পরিবর্তন। দর্শক, আমরা আছি লিওনেল মেসির ইন্টার মায়ামির ক্লাব বা ইন্টার মায়ামি ক্লাবের যে স্টেডিয়াম, সেই চেজ স্টেডিয়ামের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এটি সেই চেজ স্টেডিয়াম। মেসি যখন যুক্তরাষ্ট্রে প্রথম পা রাখেন এই স্টেডিয়ামেই কিন্তু তিনি হোম ভেন্যু হিসেবে খেলেছেন এবং বর্তমানে এই স্টেডিয়ামটিতে কিন্তু ইন্টার মায়ামি আর এখন তারা খেলে থাকে না। এখন তাদের একটা নতুন স্টেডিয়াম হয়েছে, সেটি নিউ স্টেডিয়াম, সম্প্রতি সেটা উদ্বোধন করা হয়েছে এবং এই স্টেডিয়ামটা মেসির হোম স্টেডিয়াম ইন্টার মায়ামির জন্য আমরা আজকের প্রতিবেদনে এই স্টেডিয়ামের গল্পটা, এই চেজ স্টেডিয়ামের গল্পটা তুলে ধরবো। কড়া রোদ আর সমুদ্র সৈকতের চেনা গল্পের বাইরে মায়ামির নতুন গন্তব্য এখন এই চেজ স্টেডিয়াম। একসময় যেখানে ছিল পুরনো লকহার্ট স্টেডিয়াম, আজ সেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 21,550 আসন বিশিষ্ট এই আধুনিক ফুটবল দুর্গ। প্রথমে ডিআরভি পিএনকে স্টেডিয়াম হিসেবে যাত্রা শুরু করলেও 2024 সালের শুরুতে ব্যাংকিং জায়ান্ট চেজ এর সাথে অংশীদারিত্বে এটি নতুন রূপ পায় চেজ স্টেডিয়াম নামে। কিন্তু এই স্টেডিয়ামের আসল জাদু লুকিয়ে আছে এর ঘাসের প্রতিটি ডগায়। যখন ফুটবল জাদুকর লিওনেল মেসি এই মাঠে পা রাখেন, তখন গ্যালারির গোলাপি সমুদ্র মেতে ওঠে অভূতপূর্ব উল্লাসে। লুইস সুয়ারেজ, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবাদের উপস্থিতিতে এই চেজ স্টেডিয়াম রূপ নিয়েছে ইন্টার মায়ামির প্রাণকেন্দ্রে। মায়ামিতেই অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার প্রথম নকআউট ম্যাচ। মেসি মার্টিনেজদের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের চমক কেপ ভার্দে। এই শহরেই ঘাঁটি গেড়েছে আর্জেন্টাইন সমর্থকরা। সেই সুযোগে মেসির ক্লাব মাঠ ঘুরে দেখতে হাজির বেশ কিছু আর্জেন্টাইন। Messi and the whole team, Argentina. Yes, I hope. So I want to say hi to Bangladesh, everyone. Thank you for support Messi and Argentina. I'm here in Southern Inter Miami and he play Messi. Come on Argentina. Messi es argentino. Messi, sí, argentino juega en Inter de Miami. মূল স্টেডিয়ামের পাশেই সুবিশাল ট্রেনিং গ্রাউন্ড, যেখানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে নিউ ইয়র্ক কসমোসের হয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে দিয়েছিলেন প্রাণ, আর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি দিয়েছেন পূর্ণতা। সব মিলিয়ে ফুটবলের নতুন রোমাঞ্চ খুঁজে পেতে আসতে হবে মায়ামির এই চেজ স্টেডিয়ামে। মুজতাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ মানেই আবেগ, উন্মাদনা, উৎসব। ফুটবল পাগল বাংলাদেশে এই উৎসব ভিন্ন মাত্রা পায় 4 বছর পর পর। এক প্রজন্ম উন্মাদনার ব্যাটন হস্তান্তর করে পরের প্রজন্মের কাছে। এভাবে যুগের পর যুগ চলছে একটি স্বপ্নের বীজ বোনা, বিশ্বমঞ্চে লাল সবুজের প্রতিনিধিত্ব। কিন্তু কবে সেই স্বপ্ন পূরণ হবে? 56,000 বর্গমাইলে কবে একটি ঝান্ডাই উড়বে সবার উপরে?
ব্রাজিল আর্জেন্টিনা ছাপিয়ে এদেশের সমর্থকদের জন্য বাংলাদেশই হবে বিশ্বকাপের প্রধান সাপোর্ট টিম। বিশ্বমঞ্চের আলো থেকে অনেক দূরে এই মাঠ, তারপরও তারকা ফুটবলার আর গ্যালারি ভর্তি দর্শকের স্বপ্ন নিয়ে আরামবাগের বাফুফে টার্ফে বীজ বুনে চলেছে একদল নতুন খেলোয়াড়। নিত্য বিকেলে এখানে ঘাম ঝরানোর ফাঁকে আড্ডা আর কথার লড়াইও চলে সমান তালে। নেইমারকে ভালো লাগে, তার খেলা স্কেল। আমি আর্জেন্টিনা সাপোর্ট করছি এবং আমার মনে হয় আর্জেন্টিনা ভালো খেলতেছে। ব্রাজিলে যতগুলো প্লেয়ারই আছে সবগুলাই মোটামুটি ভালো আছে। এরা সবাই জেনজি প্রজন্মের প্রতিনিধি। কেউ মেসির ফুটবল দর্শনের ভক্ত, কেউ নেইমারের শিল্পময় ড্রিবলিংয়ের। বিশ্বকাপে কে এগিয়ে, কার হাতে উঠবে শিরোপা, এ নিয়েই মেতে থাকা হয় দিনভর। আগেরবার থেকে অনেক ভালো হচ্ছে ব্রাজিলের খেলা। কি এক্সপেক্ট করছো, কতদূর যেতে পারে? আশা করি ফাইনাল জিতবে। আর্জেন্টিনা এবং ব্রাজিল দুইটাকেই আসলে পছন্দ করি। ব্রাজিলের পাসিং স্কিল সবকিছুই ঠিক আছে। জিতলো আর্জেন্টিনা, হারলো আর্জেন্টিনা, এবং মেসি যা খেলছে অতুলনীয় খেলা। শুধু জেনজি নয়, জেন আলফাও কাঁপছে ফুটবল জ্বরে। কারো প্রিয় রোনালদোর পর্তুগাল, কেউ স্পেন বা ফ্রান্সের। কিন্তু এই প্রজন্মের পাল্লাটাও বেশি ঝুঁকে আছে ল্যাটিন দুই পরাশক্তির দিকে। কারে ভালো লাগে? আর্জেন্টিনাকে। কেন ভালো লাগে? এই মন থেকে সাপোর্ট করি। রোনালদোর খেলাও ভালো লাগে, ওর ফ্রি কিকগুলো ভালো লাগে, বাইসাইকেল অনেক ভালোই লাগে ওর খেলা। মেসি ইজ লাইক লং শটস, গোলস, all that stuff. পর্তুগাল, ব্রাজিল আর আর্জেন্টিনা। ফ্রান্স অনেক ভালো খেলছে এখন, যতগুলো ম্যাচ আর কি দেখছি। ধানমন্ডির আবাহনী মাঠেও দেখা মিলল একই দৃশ্যের। এখানে পেশাদার ফুটবলের হাতেখড়ি হচ্ছে কিশোরের। স্ট্রাইকার, উইঙ্গার বা গোলকিপার, জাতীয় দল আর অধিনায়কত্বই একমাত্র স্বপ্ন। কিন্তু বিশ্বকাপে লাল সবুজের প্রতিনিধিত্ব না থাকায় ভিনদেশি প্লেয়ার আর দল নিয়ে মেতে থাকা হয় সর্বক্ষণ। ভাবতেছি যে এবারে ফাইনালে রোনালদো হয়ে যাবে পর্তুগাল। স্পেন যে নতুন তারকা আছে লামিন ইয়ামাল, হয়তো উনি ভবিষ্যতের স্টার। প্রথম দল হিসাবে ফ্রান্স, দ্বিতীয় দল আপনার ব্রাজিল। রাজধানীতে খেলার মাঠ কমছে, তাই অনেকেই স্কুল মাঠ, ঈদগাহ কিংবা ছোট ছোট টার্ফে অনুশীলন করছে। সীমিত সুযোগ সুবিধা নিয়েই বড় হচ্ছে বিশ্বকাপে খেলার স্বপ্ন। আমার আইডল হামজা, আমি হামজাকে ফলো করি। আমার অনেক আশা যে বাংলাদেশ টিমের হয়ে একটা খেলা খেলবো এবং বিশ্বকাপ খেলবো, এটা অনেক আশা আমার। ভালো খেলি বিশ্বকাপে নিয়ে যেতে চাই। I want to play in the Bangladesh national team and score many goals for them. আমি বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপে নিব এবং বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ জিতাতে চাই। বাংলাদেশকে বিশ্বকাপ জিতাতে চাই। শহরে মাঠের অভাব ঘোচাতে পারলে এদের মধ্য থেকেই উঠে আসতে পারে বয়সভিত্তিক খেলোয়াড়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর পরিচর্যায় তৈরি হবে হামজা, জামালদের উত্তরসূরি। তারাই একদিন বিশ্বমঞ্চে ওড়াবে লাল সবুজের ঝান্ডা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। মাত্র একজনের কথায় মুগ্ধ হয়েছিল প্রভাবশালী ব্যক্তিরা। কোনো পূর্ণাঙ্গ যাচাই ছাড়াই সই হয়েছিল চট্টগ্রাম সিটি 30,000 কোটি টাকার মনোরেল প্রকল্পের সমঝোতা স্মারক। সময় যেতেই বেরিয়ে আসে বিস্ময়কর সত্য। যাদের নাম ব্যবহার করে চুক্তি হয়েছিল সেই আন্তর্জাতিক প্রতিষ্ঠান জানেই না এমন কোনো প্রকল্পের কথা। প্রশ্ন উঠেছে, কিভাবে নেওয়া হয়েছিল এত বড় সিদ্ধান্ত? বিস্তারিত থাকছে আরিফুর রহমান সবুজের রিপোর্টে, ছবি তুলেছেন জিহাদ ইসলাম। ঢাকার মতো চট্টগ্রাম নগরের যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে মেট্রো রেল চালুর জন্য প্রায় 70 কোটি টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে ডিটিসিএ। এর মধ্যেই হঠাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন সামনে নিয়ে আসে মনোরেল প্রকল্প। 2025 সালের মাঝামাঝি সময়ে প্রকল্পটি নিয়ে আবির্ভাব ঘটে মিশরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন নামের দুটি প্রতিষ্ঠানের। নিজেকে প্রতিষ্ঠান দুটির স্থানীয় প্রতিনিধি পরিচয়ে ব্যবসায়ী নেতা আমির হুমায়ুন চৌধুরীর কাছে হাজির হন কাউসার আলম চৌধুরী নামের এক ব্যক্তি। প্রকল্পটিতে আগ্রহী হয়ে ওঠেন চট্টগ্রাম সিটি মেয়রও। 2025 সালের 24 জুন বিশাল আয়োজন করে স্বাক্ষরিত হয় চট্টগ্রাম মনোরেল মাস ট্রানজিট ইনিশিয়েটিভ চুক্তি। আমার কাছে আসছে, মেয়র সাহেবের কাছে আসছে,
100-তে আসছে, আমরা যদি আলাপ করে দেখলাম তার কাগজপত্র সে দেখালো, তার মধ্যে ঠিক আছে আমরা চেষ্টা করে দেখি অসুবিধা কি। আমি কিংবা মেয়র সাহেব আমরা তো কেউ টাকার জন্য আসি না এখানে, আমরা সে চিটাগাঙে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করার জন্য, যেন চলাচল যেন ইজি হয়। শতভাগ বিনিয়োগের এই প্রকল্পে আগ্রহী হয়ে ওঠে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করে চিঠি পাঠান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের সচিবদের কাছে, কিন্তু কোনো সংস্থাই আর যাচাই করে দেখেননি কাউসার আলমের জালিয়াতি। অনুসন্ধানে দেখা গেছে কোম্পানিয়ান 1994-এর 379 ধারা এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016 অনুযায়ী কাউসার আলম দি আরব কন্ট্রাক্টরের পাওয়ার অব অ্যাটর্নির যে নথি জমা দিয়েছে তা ভুয়া, এর বাইরে নেই কোনো নথিপত্র। সিটি কর্পোরেশনের সাথে চুক্তিতে দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশনের স্থানীয় ঠিকানা দেয়া হয়েছে রাজধানীর নিকুঞ্জের এই 3তলা বাড়িটি। সেখানে গিয়ে দেখা যায় বাসার সামনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানানো হয়েছে মিশরের সুনামধন্য এ প্রতিষ্ঠান দুটির নাম দিয়ে, কিন্তু স্থানীয় প্রতিনিধি দাবি করা কাউসার এর সপক্ষে কোনো নথি কিংবা প্রমাণ দেখাতে পারেননি। ভাই আপনি এটা অফ করেন, এই কষ্ট করে অফ করেন, আমি আপনার কিছু চালে আছে, আপনি আমাকে আসলে ইয়ে করতেছেন, আপনি আমাকে এখন কি বিব্রত করতেছেন? না, আপনি বিব্রত করছেন। বিষয়ে জানতে চাইছি যে আপনি যে জালিয়াতির ইয়াটা আসছে সেটার আমি অভিযোগটা স্বীকার করবো, মানে যেভাবে লিখছে আসলে সেটা আমি সেরকম নাই, আমি পাওয়ার অ্যাটর্নি দেওয়া হয় নাই। তার বলছে ভাই আমি তো বলি না অ্যাটাস্টেড করে আমাকে দেওয়া হয়েছে, আমি তো বলতেছি না। কাউসারের এমন জালিয়াতির ঘটনা বেরিয়ে আসার পর দি আরব কন্ট্রাক্টর এবং ওরাসকম কনস্ট্রাকশন সাফ জানিয়ে দেয় বাংলাদেশে তাদের কোনো প্রতিনিধি নেই। এই জালিয়াতির ঘটনা জানাজানির পর ভুয়া এই সমঝোতা চুক্তি বাতিল করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রতারিত হবার দায় চাপিয়েছে বিডার উপর। কাউসারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলছে সংস্থাটি। আমরা যখন এমইউ করার পর থেকে সম্পূর্ণ দায়িত্ব বিডের কাছে চলে গেছে, এটা অ্যাকর্ডিং টু রুলস, বাংলাদেশ গভর্নমেন্ট রুলস। তো বিডা আলটিমেটলি সেটা কোয়েরি করেছে নিশ্চয়ই। যখনই কোনো কারোর সাথে কথা বলি সব কিছু কোয়েরি করি, তো এরপরও যদি ভুল হয়ে থাকে অবশ্যই কাউসার আইনগত ব্যবস্থা অবশ্যই সিটি কর্পোরেশন নেবে। এ নিয়ে বক্তব্যের জন্য কয়েক দফায় যোগাযোগ করা হয় বিডা কর্তৃপক্ষের সাথে। বক্তব্য না দিলেও এক বিবৃতিতে জানিয়েছে মনোরেল প্রকল্প বাস্তবায়নের অনুমোদন প্রদান করেনি বিডা, তাই বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো ডিও লেটারকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান যাচাইয়ের চূড়ান্ত সনদ বিবেচনার সুযোগ নেই। চট্টগ্রাম মহানগরীর সবচেয়ে বড় এবং একমাত্র ভিআইপি সড়ক ধরা হয়ে থাকে সিডি এভিনিউর এই সড়কটিকে। এই সড়কটির উপরে এর মধ্যেই নির্মাণ করা হয়েছে উড়াল সড়ক, এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বাকি যে সড়কগুলো রয়েছে সেগুলোর প্রস্থ সর্বোচ্চ 18 থেকে 20 ফিট। এসব সড়কে মনো বা মেট্রো রেল কতটুকু ফিজিবল তা নিয়েই রয়েছে প্রশ্ন। নগরবাসী বলছে, তবে এসব মনো বা মেট্রো রেল প্রকল্প নিয়ে সিটি কর্পোরেশন বা সিডিএর এত আগ্রহ কেন? ভুয়া এই প্রকল্পের সাথে যুক্ত থাকতে ডাকা হয়েছিল নগর পরিকল্পনাবিদ আশিক ইমরানকেও। তিনি জানান, ভুয়া বিনিয়োগের বিষয়টি আগেই আঁচ করতে পেরে সরে আসেন তিনি। বলেন, সস্তা জনপ্রিয়তায় আগ্রহী হয়ে ওঠে সিটি কর্পোরেশন। হালকা বিষয় হয়ে গেছে, যখনই নতুন কোনো মেয়র আসেন দেখা যাচ্ছে মেট্রো রেল করার জন্য একটা গ্রুপ চলে আসে। সম্ভাবতার পরিবর্তন ওনাদের কত বিলিয়ন ডলার বা কত হাজার কোটি টাকা বিনিয়োগ হবে, কত টাকা বসে, এটা নিয়েই দেখলাম যে বেশি আলোচনা। তো তখন আমি আর এটাতে উৎসাহ বোধ করি নাই, আমি সরে আসছি। অনুসন্ধান বলছে আলী নাজির শাহিন নামে এক ব্যক্তির মাধ্যমে আমির হুমায়ুনের সাথে পরিচয় হয় কাউসার আলমের। এই দুই প্রতারক এর আগেও সাবেক সংসদ সদস্য আলী আসগর লবির মাধ্যমে খুলনায় সোলার পাওয়ার এবং মংলা বন্দর উন্নয়নে 8,000 কোটি টাকার জাপানি বিনিয়োগ আনার চুক্তি করেছিল ভুয়া প্রতিষ্ঠানের নামে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। কুমিল্লায় গোমতী নদীর পাড় ঘেঁষা সড়কের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রায় 3 কোটি টাকা ব্যয়ে বসানো হয়েছিল 500 সোলার সড়কবাতি, কিন্তু স্থাপনের 3 বছরের মাথায় এর অর্ধেকই চুরি হয়ে গেছে, আর যেগুলো আছে তার বেশিরভাগই নষ্ট কিংবা অচল।
যার ফলে কোটি টাকার এই প্রকল্প এখন কার্যত অন্ধকারে ডুবে আছে। তবে প্রশাসন বলছে খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা। ভারত সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধ ঝুঁকির তালিকায় রয়েছে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোমতী নদী পাড়ের বেড়িবাঁধ সড়কটি। সেই ঝুঁকি কমাতে 2023 সালে একাধিক প্রকল্পের আওতায় প্রায় 3 কোটি টাকা ব্যয়ে 6 কিলোমিটার সড়কে বসানো হয় 5 শতাধিক সোলার বাতি, যার এক একটির মূল্য ছিল 58,000 টাকা। অথচ সেই আলোর পথ এখন ডুবে আছে অন্ধকারে। ফলে এ সড়কে আগের মতোই বেড়েছে চুরি, ছিনতাই সহ অন্যান্য সব অপরাধ। মহিলারা আসা যেতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। মহিলারা দিনে চলে যাওয়া লাগে, রাত্রে যাওয়া যেতে পারে না। মাদক কারবারি যারা, তারা এই লাইটগুলার উপরে তাদের নজর পড়েছে, তারা মাদক কারবার করতে পারতেছে না। স্থানীয়দের অভিযোগ, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে চুরি হয়েছে সোলার প্যানেল, ব্যাটারি, বাতি ও অন্যান্য যন্ত্রাংশ। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নজরদারির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে অবশিষ্ট বাতিগুলো। এতে যেমন বাড়ছে অপরাধের ঝুঁকি, তেমনি অপচয় হচ্ছে জনগণের কোটি কোটি টাকার সম্পদ। চুরি টুরি ধরে অটো লইয়া যায়, রাস্তার পাশে মানুষ থাকলে মানুষও দেখা যাচ্ছে না, অনেক দুর্ঘটনা হয়। মানুষ আইতে যাইতে পারে না। আগে তো মানে ঢাকার থেকে আমরা রাইতে 1-1.5টার সঙ্গে আইছি। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ক্ষতিগ্রস্ত এসব সোলার বাতির তালিকা করা হচ্ছে। চুরির ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পুনরায় আলোকসজ্জা চালু সহ সিসি ক্যামেরা স্থাপনের পরিকল্পনাও রয়েছে। তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে যে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারপরে আমরা নতুন করে প্যানেল স্থাপন বা মেরামতের বিষয়ে উদ্যোগ নিতে পারব। আমরা চাই যে আবার স্ট্রিট লাইটগুলো পূর্বের অবস্থায় ফিরে যাক এবং সেটি করার জন্য যদি প্রকল্প নিতে হয় এবং মেরামত করার যদি সুযোগ থাকে, তাহলে আমি সংশ্লিষ্ট উপজেলা পরিষদ আছে এখানে আদর্শ সদর, তারা যারা দায়িত্বে আছে তাদেরকে আমি বলবো যে তারা যেন এটি অতি দ্রুত ব্যবস্থা নেয়। দ্রুত ব্যবস্থা নিয়ে সরকারি সম্পদ রক্ষার পাশাপাশি আবারও আলোকিত হোক গুমতিপাড়ের এই সড়ক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। সারা দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু রয়েছে। এই 90% পয়েন্টে বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। এর সুফল পাচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা। সংশ্লিষ্টদের দাবি, লেনদেন বেড়েছে 15% বেশি। এদিকে ব্যবসায়ীদের লভ্যাংশের হার কিছুটা বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ব্যাংক। নগদ টাকার লেনদেন কমিয়ে অনলাইন ভিত্তিক লেনদেন বাড়াতে চায় সরকার। দ্রুত ক্যাশলেস সোসাইটি গড়ে তোলার পরিকল্পনাও আছে। এরই অংশ হিসেবে 1 জুলাই থেকে সার্বজনীন বাংলা কিউআর বাধ্যতামূলক করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংশ্লিষ্টরা নিজ নিজ মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর প্রতিস্থাপনের কাজ প্রায় চূড়ান্ত করেছে। একই কিউআরে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট সার্ভিসের সুবিধা মেলায় সন্তুষ্ট ক্রেতারা। সব জায়গায় আসলে সব কার্ড নেওয়া বা যে কোনো একটা ওয়ালেট থেকে ট্রান্সফার করা সব সময় পসিবল হয়ে ওঠে না। সো এখন বাংলা কিউআর কোডে যেটা হচ্ছে যে আমার যে এমএফএস ওয়ালেটই থাকুক না কেন বা যে ব্যাংক অ্যাকাউন্টই থাকুক না কেন, যে অ্যাকাউন্ট ইউজই করছি সেখান থেকে আমি আসলে খুব সহজে পেমেন্টটা করতে পারছি। এখন সব একটা কিউআর কোডেই আপনার সবগুলো অপশন পাচ্ছি আমি। সবগুলো কার্ড বা একসাথে ইউজও করা লাগতেছে না। একটা ইয়েতে যদি করা যায় তাহলে তো আমাদের গ্রাহকদের জন্য আসলে অনেক সুবিধাও হয় এবং ঝামেলাও কম হচ্ছে। নতুন কিউআর কোড প্রতিস্থাপনকে স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন কোড প্রতিস্থাপনের পর প্রথম দিনে লেনদেন বেড়েছে 15%। তবে চাহিদা অনুযায়ী অনেক ব্যবসায়ী এখনও বাংলা কিউআর কোড পাননি। এখন এটা কাস্টমারের জন্য সুবিধা হয়েছে, আমার জন্য সার্ভিসটা একটু স্মুথ করার জন্য বেটার হয়েছে আগে থেকে। এই কিউআরটা নিচ্ছে না, যখন স্ক্যান করতেছে তখন নিচ্ছে না, তখন তারা বলতেছে যে বাংলা কিউআর আসছে কিনা। সো আমরা ওদেরকে বলে দিই যে খুব তাড়াতাড়ি চলে আসবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সারা দেশে মার্চেন্ট পয়েন্টগুলোতে প্রায় 10 লাখ কিউআর কোড চালু আছে। ইতিমধ্যে 90% বেশি বাংলা কিউআর কোড প্রতিস্থাপন হয়েছে। মার্চেন্ট পয়েন্টগুলোতে বাংলা কিউআরের চাহিদা বেড়েছে। আমরা আসলে মার্কেটে এসেছি হলো 25শে জুন, 1 সপ্তাহ সময় আমরা পেয়েছি। সেই জন্য হয়তো একটু আমাদের কিছু জটিলতা তৈরি হচ্ছে যে এত কম সময়ে কিভাবে আনবো। আদারওয়াইজ আর কোনো জটিলতা নাই। মার্চেন্টরা এটাকে স্বাগত জানাচ্ছে এবং আমরাও সবাই স্বাগত জানাচ্ছি, কারণ এর মাধ্যমে আমি দেখেছি যে ইতিমধ্যে আমাদের লেনদেনের পরিমাণও বেড়ে গিয়েছে। বাংলা কিউআর কোড দ্রুত ছড়িয়ে দিতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সম্পৃক্ত করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও।
এককভাবে বাংলাদেশ ব্যাংক ইনিশিয়েটিভ নিয়ে এটাকে সফল করে ফেলবে এটা ভাবার কোনো কারণ নেই। এক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং অন্যান্য রেগুলেটরি বডি যারা আছে তাদেরকেও একযোগে কাজ করতে হবে এবং আমরা তাদের কাছ থেকে সাড়া পাচ্ছিও। বাংলা কিউআর কোডের মাধ্যমে মার্চেন্ট পেমেন্টে সেবা ফি হিসেবে ভ্যাট সহ সর্বনিম্ন 1% মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর নির্ধারণ করা হয়েছে। এই অর্থ গ্রাহকের কাছ থেকে কাটা যাবে না। এমডিআর নেওয়া হবে মার্চেন্ট বা দোকানদারের প্রাপ্য অর্থ থেকে, অর্থাৎ গ্রাহক যে পরিমাণ টাকা পরিশোধ করবেন শুধু ততটুকুই তার ব্যাংক হিসেব বা মোবাইল ব্যাংকিং হিসাব থেকে কাটা হবে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সম্পূর্ণ চালু অবস্থায় বন্ধ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল খুলনা দি ক্রিসেন্ট জুট মিলস। 2020 সালে 2 জুলাই রাতে যখন বন্ধ করে দেয়া হয় তখন 2126টি মেশিনের প্রায় সবগুলোই সচল ছিল। সেই মেশিনগুলোই এখন অচল যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হচ্ছে 61 টাকা কেজি দরে। মিলের 107 একর জমির মধ্যে 75 একর ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। এতে পুনরায় চালু হবে এমন আশায় থাকা শ্রমিকদের মধ্যে হতাশা ভর করেছে। শেখ আল এহসানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আমির সোহেল। খুলনার একসময়ের পাটকল শ্রমিক হজরত আলী দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল দ্য ক্রিসেন্ট জুট মিলে অস্থায়ী ও স্থায়ী শ্রমিক হিসেবে 4 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। স্থায়ীভাবে মিল বন্ধ হবার 1 ঘন্টা আগেও তিনি জানতেন না মেশিনে সেটিই তার শেষ স্পর্শ। আজও মিলের সামনে বকুলতলার বেদিতে এসে বসে থাকেন বৃদ্ধ আলী। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিল গেটের দিকে। একসময় জমজমাটে এই কারখানা জুড়ে এখন ধুলোর স্তর জমেছে, আগাছায় ভরে গেছে চত্বর। আমি দোকান তাস চালাই, লাইন সারদা যাই আমার কয় কি কলমটা দিয়ে এলো, কয় কাহুর ডেলে কেউ কালা ভাই মিলের অবস্থা ভালো না, মিল বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাই বার বাসি বসে দেবে না। তার মতো অনেক শ্রমিক এখনও আসেন মিল গেটে, প্রিয় কর্মস্থলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হুট করে মিল বন্ধের পাশাপাশি পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমার বাবা চাকরি করতো, আমার চাচা চাকরি করতো, তারপর আমরা মিলে আমরা কাজে ঢুকছি। এই মিলের সাথে আমাদের নারীর সম্পর্ক, আমাদের মায়ের সম্পর্ক, পরিবারের সম্পর্ক আমরা যখন দেখি যে আমাদের চোখের সামনে দিয়ে এই মিলগুলো মেশিনগুলো খুলে নিয়ে যায় তখন দুঃখে বুকটা ফেটে যায়। ওই মেশিন নিয়ে এখন সাগর টুতে চালাচ্ছে, আমি নিজের চোখে দেখে আসছি। সেখানে যদি চলতে পারে তো এই মেশিন তো অযোগ্যর কোনো কারণেই আমি দেখতেছি না। ঘোষণা দিল পাটমন্ত্রী যে 5টা মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে, কিন্তু একসাথে 26টা জুট মিলই দিয়ে দিচ্ছে, তাহলে কোন 5টা মিল চালু করবে? শ্রমিকদের অভিযোগ মিলের 2126টি যন্ত্র অচল দেখিয়ে কেজি দরে বিক্রি করা হয়েছে। কিভাবে সেই টেন্ডার আহ্বান করা হয়েছিল জানতে চাইলে প্রশ্নের উত্তর দিতে টালবাহানা করেন ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক। সরাসরি বলা হয়েছে যে এই সমস্ত বিষয় আপনারা বিক্ষিপ্ত তথ্য না দিয়ে বরং সেন্ট্রালি তথ্য নিলে বিষয়টা তো সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। চেয়ারম্যানের অনুমতি ছাড়া এই বিষয়ে কিছুই বলতে পারবেন না জানালেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি খুলনা আঞ্চলিক কর্মকর্তাও। আপনি কি জানতে চাচ্ছেন লিখিতভাবে জানাবেন, এটা আমরা চেয়ারম্যানের কাছে পাঠাবো, ওখান থেকে তথ্য আসলে আমরা 2020 সালে মিলটি বন্ধ করা হয়। গত বছর মাসিক 50 লাখ টাকা চুক্তিতে মিলটি ইজারা নেয় মেসার্স মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি পাটপণ্যের পরিবর্তে অন্য কিছু উৎপাদন করার কথা বলে মিলের যন্ত্রাংশ সরিয়ে নিচ্ছে। এতে সুফল মিলবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধি। এগুলোকে ব্যক্তি মালিকানায় দিলে যে ভালো আসবে ফলাফল, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটাকে টোটালি একটা ইকোনমিক জোনে যদি আমরা রূপান্তর করি তাহলে কিন্তু ভালো হবে। এখানে যে সমস্ত শিল্প কলকারখানাগুলো লিজ দিচ্ছে সেখানে একটা বাধ্যবাধকতা থাকে যে আপনি এই ধরনের শিল্প কলকারখানা গড়ে তোলেন যেখানে কর্মসংস্থান হয়, আবার সরকারের রেভিনিউ হয়। 1138টি তার দিয়ে 1952 সালে চালু হয় ক্রিসেন্ট জুট মিল। সেখানে প্রায় 6000 শ্রমিক প্রতিদিন গড়ে 85 টন পাটপণ্য উৎপাদন করত। একসময় এই যন্ত্রের খটখটানির শব্দে মুখর থাকত চারিদিক। শ্রমিকদের কোলাহল আর নরম হাতের স্পর্শে তৈরি হতো পাটের সুতা, চটের বস্তা। কিন্তু এখন আর সেই কোলাহল নেই, নেই খটখটানির শব্দ। এই যন্ত্রগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে বাইরে।
এখানে হয়তো ভিন্ন ধরনের যন্ত্রাংশ বসবে, উৎপাদিত হবে ভিন্ন কোনো পণ্য। খুলনার শিল্পাঞ্চল আবার প্রাণ ফিরে পাবে এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই সেরে নেন বাজার সদাই সহ খুঁটিনাটি অনেক কাজ। এ সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। তিনি জানাবেন মাছ বাজারের খবর। রুবেল, মাছের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? রবি, আসলে ইতিমধ্যে কিন্তু যমুনা নদীতে পানি বৃদ্ধি শুরু করেছে। এই যমুনা নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু জেলেদের জালে অনেক মাছ ধরা পড়ছে। তবে গত রাতে তেমন একটি মাছ ধরা পড়েনি জেলেদের জালে, যে কারণে আজকে কিন্তু আমদানি অনেকটাই কম, তবে দাম কিন্তু অনেকটাই বেশি। অর্থাৎ যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত আছে তাদের নাগালে কিন্তু অনেকটাই বাইরে। দেখার চেষ্টা দেখতে পারবেন যে আসলে অনেক বড় বড় মাছ কিন্তু আসলে যমুনা নদীতে ধরা পড়ে এবং সেই মাছগুলো কিন্তু সাত সকালে বাজারে নিয়ে এসেছে এবং এখানে কিন্তু বেশ সব ধরনের মাছই কিন্তু এখানকার যারা পাইকাররা রয়েছেন তারা কিন্তু তাদের সেই মাছের পোশাক সাজিয়ে বসে আছে। অর্থাৎ সব কিছু মিলে সিরাজগঞ্জের যমুনা নদীতে এখন বর্তমানে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিশেষ করে এখানকার বয়েল মাছ যেগুলো রয়েছে, বয়েল মাছ, আয়ের মাছ, এমনকি চিতল মাছ, এই মাছগুলো বেশি লক্ষ্য করছি আমরা। পাশাপাশি দেখছি এখানে চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছগুলো যমুনার চিংড়ি সেগুলো আমরা লক্ষ্য করছি এবং সাথে রিঠা মাছ রয়েছে, পিয়ালি মাছ রয়েছে, সব ধরনের মাছই কিন্তু আসলে যমুনায় আমরা সেটা লক্ষ্য করি এবং দেখতে পাচ্ছি। এবং দাম নিয়ে কিন্তু আসলে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু বলছেন আসলে দাম কিন্তু এখন অনেকটাই বেশি। বিশেষ করে যমুনা নদীর মাছের এখন বর্তমান দাম কেমন? বর্তমান মাছের দাম কেমন? মোটামুটি আগের চেয়ে একটু কমছে, দাম যে আগের চেয়ে একটু কমছে, একটু স্বাভাবিকের মধ্যে আছে। আজকে এই যে নদীতে তোমার আজকে কি কি মাছ বেশি ধরা পড়ছে এখন? যমুনার শিক্ষিত বাইলা মাছ, বাঁশপাতা মাছ, পেয়ালি মাছ, 12 মিশালি মাছ, সব যমুনার ফ্রেশ মাছ পাবে। এখানে ভালো খাবেন, ভালো থাকবে। প্রিয় দর্শক, যেমন দেখতেছিলেন যে আসলে যমুনার সেই মাছগুলো একদম টাটকা মাছ, অর্থাৎ সব ধরনের মাছই কিন্তু আমরা লক্ষ্য করছি এবং মাছে কিন্তু আজকে অনেকটাই একটু আজকে রাতভর যমুনায় মাছ কম ধরা পড়লে তারপর কিন্তু বাজারে এখন পর্যাপ্ত মাছই আমরা লক্ষ্য করছি। তবে ক্রেতারা বলছেন যে ধন্যবাদ রুবেল আপনাকে। আপনি জানাচ্ছিলেন সিরাজগঞ্জের মাছ বাজারের খবর। দর্শক, এবার সবজি বাজারের খবর জানবো। যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমাম হাসান রুবেল। রুবেল, সবজির সরবরাহ কেমন দেখছেন এবং বাজার কি এরই মধ্যে জমে উঠেছে কিনা জানাবেন? জি, ধন্যবাদ আপনাকে। সবজি উৎপাদনের সবচেয়ে বড় মুকাম যশোর। তো আমি এখন আছি যশোরের বড় বাজারে। এখানে সকাল থেকে বাজারটা জমে ওঠার কথা ছিল, কিন্তু হালকা বৃষ্টির কারণে ক্রেতাদের আনাগোনাটা অনেকাংশে কম দেখা যাচ্ছে। তো আমি একটু যদি দেখানোর চেষ্টা করি, আজকে সবজির বাজারের দাম যাচ্ছে বেগুন 80 টাকা, কলা 40 টাকা, কাঁচামরিচ 120 টাকা, কচুরমুখী 50 টাকা, মিষ্টি কুমড়া 40 টাকা, পটল 25 থেকে 30 টাকা, করলা 100 টাকা এবং ডাঁটা শাক 30 টাকা ধরে বিক্রি হচ্ছে। তবে এক সপ্তাহ আগে বাজারের সবজির দাম কিছুটা কম ছিল, কিন্তু সরবরাহ কম থাকায় বেশিরভাগ সবজির দাম প্রতি কেজিতে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। আমি কয়েকজন খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে পরিবহন ব্যয় বৃদ্ধি ও সরবরাহ কম থাকায় বাজারের চাপ অনেকাংশে বেড়েছে এবং সেই প্রভাবটা পড়েছে সরাসরি খুচরা বাজারের উপরে। এদিকে ক্রেতারা তারা বলছেন যে বাজারে গত সপ্তাহে যে দামটা কম ছিল সেটা আজকে থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছে যে 15 টাকা দরেও কোনো কোনো জিনিসের দাম বেশি এবং তারা স্বস্তিতে বাজার করতে পারছেন না। অনেক বিক্রেতা আছে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য অনেকটা নাভিশ্বাস উঠে পড়েছে। তবে ক্রেতাদের দাবি বাজার তদারকি বাড়ানো এবং দামের স্থিতিশীলতা নিশ্চিত করতে কর্তৃপক্ষের কার্যকারী পদক্ষেপ তারা হস্তক্ষেপ কামনা করছেন। তো বড় বাজারের যেটা আমাদের এখানকার জমির যে ক্রেতারা আছেন তারা যেইটা বাজার তদারকি এবং মনিটরিং এর জন্য দাবি করছেন। এই ছিল আমার কাছে দর্শক থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ রুবেল আপনাকে। আর এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।